আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু। সংক্রমণের মধ্যেই কাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ৯টা ৫টা দোকানপাট, শপিং মল খোলা। মহামারী থেকে মানুষকে রক্ষায় প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। চালাতে হবে জীবন জীবিকা। করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। প্রথম দিনে নিলেন বিশিষ্টজনেরা। ২ ডোজ নিলেই মিলবে টিকা পাসপোর্ট, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। ঢিলেঢালাভাবে কাটছে লকডাউনের চতুর্থ দিন। গণপরিবহনে ভিড় নেই, বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেতুমন্ত্রীর। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই করোনা ও লকডাউন প্রসঙ্গ। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন রোগী শনাক্ত কমে ৭,০০০-এর নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় ৬,৪৫৮ জন শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৪ ঘন্টায় মৃত ৭৪ জনকে নিয়ে করোনায় ৯,৫২১ জনের মৃত্যু হলো। আর নতুন শনাক্তদের নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,৬৬,১৩২ জন। দেশে গত বছর ৮ মার্চ করোনার প্রথম রোগী শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মারা যায়। এক বছর পর গত ৫ এপ্রিল মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়। তবে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ৭৪ জন হলো। সংক্রমণ ও এবার মার্চের শেষ দিকে ৫,০০০ অতিক্রম করে। ২৯ মার্চ শনাক্ত হয় ৫,১৮১ জন, ৩১ মার্চ ৫,৩৮৫ জন। ১ এপ্রিল শনাক্ত বেড়ে দাঁড়ায় ৬,৪৬৯ জন, ২ এপ্রিল ৬,৮৩০ জন। এরপর ৪ এপ্রিল রেকর্ড একদিনে শনাক্ত দাঁড়ায় ৭,০৮৭ জন। ৫ এপ্রিল হয় ৭,২১৩ জন। বুধবার শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ৭,৬২৬ জন। এদিকে করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ৮ ঘন্টা দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। জানা গেছে, আগামী ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ, তাই পহেলা বৈশাখের আগ পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর খোলা থাকবে কিনা সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। লকডাউন জারির পর সোমবার থেকে বন্ধ রয়েছে মার্কেট ও শপিং মল। করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার মধ্যেও জীবন জীবিকা চালিয়ে নিতে হবে, তবে সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার কারণে কিছুটা স্থবিরতা থাকলেও উন্নয়ন কাজ চলমান থাকায় উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে বলেও জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪২৭ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে গণমুখী প্রশাসন গড়ে তুলতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। গণমুখী জনপ্রশাসন ব্যবস্থা সংহত করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। সিভিল সার্ভিসের সদস্যদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত আমাদের কর্মকর্তাদের বা কর্মচারীরা যে হয়, সেদিকে বিশেষভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা সেখানে ফেলোশিপ দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, অনুদান দিচ্ছি, যেখানে যেটা প্রয়োজন আমরা সেভাবেই কিন্তু ব্যবস্থা নিচ্ছি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সতত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। ৪১ উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন। এবং এই কথাটা সবসময় মনে রাখতে হবে, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাঙালি,
আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে চলব। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অপরকেও যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যে দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। প্রথম দিনে রাজধানীতে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ বিশিষ্টজনরা। টিকা গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, 2 ডোজ টিকা নিলেই পাওয়া যাবে টিকা পাসপোর্ট। ড্যানি দ্রংয়ের রিপোর্ট। প্রথম ডোজের টিকা কার্যক্রম শেষ হওয়ার কিছুদিন পর আবারও সরগরম টিকা কেন্দ্রগুলো। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম দিনেই ভিড় জনসাধারণের। প্রথম ডোজ টিকা নেয়ার 2 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে না। পর্যায়ক্রমে যাদের 2 মাস পূরণ হবে তাদের মোবাইলে অবহিতকরণ মেসেজ পাঠানো হবে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। করোনার সংক্রমণ বাড়তে থাকায় টিকা গ্রহণ নিয়ে কেউ যেন অবহেলা না করেন সেই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ইনজেকশন নেই, তাহলে করোনার কমপ্লিকেশন কম হবে এবং 14 দিন পরে ইমিউনিটি গ্রো করে যাবে, এটা বলা আছে। তো সেই ক্ষেত্রে যারা এখনও ফার্স্ট ডোজ নেয় নাই তাদেরও নিতে বলি, যারা দ্বিতীয় ডোজ এখনও নেন নাই সবাই নিয়ে নেবেন তার তারিখ মতো। দ্বিতীয় ডোজ টিকাদানের শুরুর দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন আইসিটি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যাদের দ্বিতীয় টিকা নেওয়া সম্পন্ন হবে তাদের টিকা পাসপোর্ট দেয়া হবে। আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কাজে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলে যাচ্ছে, কিন্তু আমাদের সবথেকে যেটা প্রয়োজন যে সচেতনতা। সংক্রমণ রোধে টিকা কার্যক্রমকে আরও গতিশীল করা উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। যে পর্যন্ত গভর্নমেন্ট অ্যালাউ করতে পারে এজ লেভেল, তাদের সবার টিকা নেওয়া উচিত। আজকে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করলাম, আমি মনে করি সবাই টিকাটা নেওয়া উচিত। ইমিউনিটি ফোর্স বিল্ড আপের জন্য এটা ব্যবহার করা হয় ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করার পর। এই ভ্যাকসিন অবশ্যই কার্যকর। তবে টিকা নিলেও করোনা থেকে প্রকৃত সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সবার। অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন লকডাউনটা হওয়া উচিত। তবে লকডাউনে যাতে মানুষের ব্যক্তিগত জীবন কিংবা জীবিকা সেরকমভাবে ব্যাহত না হয়, সেটাও যদি রাষ্ট্র দেখতে পারে, সেদিকে যদি মনোযোগী হয়, সেই ব্যাপারে কিছু নীতি গ্রহণ করে, সেটা কাম্য। ড্যানি দ্রং, মাইটিভি, ঢাকা। এদিকে ঢাকার পাশাপাশি সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়। যারা প্রথম ডোজ নিয়েছেন 8 সপ্তাহ পূর্ণ হবার পর কেবল তাদেরকেই দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। চলমান রয়েছে প্রথম ডোজ দেয়া। টিকাদানের বুথগুলোতে আগ্রহীদের ভিড়। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। কুমিল্লায় দীর্ঘ এ লাইন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের। এখানকার টিকাদান কেন্দ্রের বুথগুলোতে সকাল থেকেই দেখা যায় আগ্রহীদের এমন উপস্থিতি। কুমিল্লার 17টি উপজেলায় প্রাপ্ত ভ্যাকসিনের হিসাবে 1,41,000 মানুষ দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে বিভাগীয় শহর ময়মনসিংহে শুরু হয়েছে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে প্রথম টিকা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ অন্যান্যরা টিকা গ্রহণ করেন। নগরীর 14টি বুথে চলবে এ কার্যক্রম। বিভাগীয় শহর সিলেটে সিটি কর্পোরেশনের আওতায় 14টি বুথে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে। সেই সাথে নিবন্ধিতদের প্রথম ডোজের টিকা প্রয়োগও অব্যাহত রয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ লাইন হাসপাতাল ও বিজিবি হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত 39,000 দ্বিতীয় ডোজ টিকা পৌঁছেছে এ জেলায়।
ফরিদপুরেও সকাল থেকেই জেনারেল হাসপাতালে শুরু হয় করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। এখানে প্রথম দফায় দ্বিতীয় ডোজের টিকা পৌঁছেছে ৪২,০০০। দ্বিতীয় ডোজের প্রথম চালানে ৭৮,০০০ ডোজ টিকা পৌঁছেছে যশোরে। সিভিল সার্জনের উদ্বোধনের মাধ্যমে সকাল থেকে এখানে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে দুপুর ২:৩০ পর্যন্ত। সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল সহ জেলার ১৯টি বুথে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয় সকালে। টিকা নিতে আগ্রহের কোনো কমতি নেই মানুষের। জেলা প্রশাসকের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের মধ্য দিয়ে টাঙ্গাইলেও শুরু হয় এ কার্যক্রম। পর্যায়ক্রমে টিকা নেন সিভিল সার্জন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি সহ অনেকে। এ জেলায় দ্বিতীয় ডোজের টিকা পৌঁছেছে ৬৩,০০০। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকেই শুরু হয় এই কার্যক্রম। সিভিল সার্জন জানান, শুধুমাত্র মোবাইলে SMS প্রাপ্তদেরই করোনার টিকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ, মাই টিভি। রাজধানীতে ঢিলেঢালাভাবে কাটছে লকডাউনের চতুর্থ দিন। গণপরিবহন চলছে, তবে যাত্রী সংকট থাকায় অর্ধেকের বেশি আসন খালি থাকছে। কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। ঝুঁকি নিয়েই অনেকে সিএনজি ও মোটরসাইকেলে চেপে দূরের গন্তব্যে রওনা দিচ্ছেন। এজন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। যাত্রী সংকট থাকায় অর্ধেকের বেশি আসন খালি রেখেই চলছে গণপরিবহন। এই কারণ দেখিয়ে কোথাও কোথাও বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ভাড়া তো আগে ছিল 25 টাকা, এখন 30 টাকা, 60% ভাড়া বেশি নিচ্ছে। করোনার বিধিনিষেধে আটকে আছে দূরপাল্লার যান চলাচল। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না কোনো প্রকার বাস, ফলে চরম ভোগান্তির শিকার মানুষ। যেভাবে হোক আর কি যাইতে যাচ্ছি, তা তো আসলাম এ পর্যন্ত আছি, আমার বাস নাই। এদিকে সুযোগকে কাজে লাগিয়ে নগরীর রাইড শেয়ারিং বন্ধ থাকলেও কেউ কেউ ঝোঁক বুঝে কোপ মারছেন ভাড়া আদায়ে। আমরা ভোগান্তির মধ্যে আছি স্যার, কি করবো? আমাকে তো পেট চালান দরকার স্যার, করোনা লয়ে আমরা বেড়ে গেছি স্যার। আর এই পরিস্থিতিতে সিএনজি অটো চালকরাও যে যার মতো যাত্রী সাধারণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ভাড়া। গতকালকে নাকি আবার করছে, ট্রাফিকের সমস্যা করছে, যার জন্য আজকে আর এভাবে নিচ্ছি। অনেকেই আবার ঢাকায় চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েন। টার্মিনালে বাসের দেখা না পেয়ে এভাবেই সিএনজি চেপে রওনা দেন দূর গন্তব্যে। আমরা ময়মনসিংহ তো আইছিলাম ঢাকা মেডিকেলে, বাচ্চারা নিয়ে আসছি, বাচ্চার সমস্যা সমাধান হয়েছে, অপারেশন হয়েছে, যাওয়ার জন্য আমরা যেতে পারি না। যেতে তো হবে, লকডাউনের মধ্যে তো বাস চলাচল করছে না। এই জায়গা মহাখালী থেকে যেহেতু ময়মনসিংহের কোনো বাস পাওয়া যাচ্ছে না। সংক্রমণের বিধিনিষেধে দূরপাল্লার চাকা থেমে থাকলেও নগরীর অন্যান্য যান চলাচলে নেই কোনো বাধা নিষেধ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তবে মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে। তিনি সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অভিযোগ রয়েছে কোনো কোনো পরিবহন নির্দিষ্ট এলাকার বাইরে চালাচ্ছে এবং সমন্বিত ভাড়ার অতিরিক্ত আদায় করছে। তিনি বলেন, এসব পরিবহনের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় আবারও সকলকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়াও অনেকে আদায় করছে। শর্ত উপেক্ষা করে আপনারা নিজেরাই শর্ত মেনে গাড়ি চালাবেন বলে কথা দিয়েছিলেন। আমি আশা করি আপনারা আবারও বলবো, কথা দিয়ে কথা রাখবেন। শর্ত উপেক্ষা করলে সরকার কিন্তু জনস্বার্থে আবারও কঠোর হতে বাধ্য হবে। এবার অন্য প্রসঙ্গ। ডিএইচ সম্মেলন। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের জন্য ডিএইচ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ব্যবসা, বাণিজ্য, যুব উন্নয়ন, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকায় 10ম ডিএইচ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। ঢাকায় 10ম ডিএইচ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন
মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান D8 এর চেয়ারম্যানশিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। বাংলাদেশ আগামী 2 বছর D8 এর চেয়ারের দায়িত্ব পালন করবে। I also would like to emphasize that we will support your presidency in এবছর শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিবর্তনশীল বিশ্বে অংশীদারিত্ব, যুবশক্তি ও প্রযুক্তির প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যবসায়িক ধারণা, মডেল, উদ্ভাবন ও প্রযুক্তিতে তরুণদের শক্তি ও সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যুবশক্তিকে কাজে লাগাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। The power and potential of the youths who have made breakthrough in business ideas, models, innovations and technologies. রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ ও মহামারী করোনা মোকাবিলায় সমন্বিতভাবে সদস্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. D8 রাষ্ট্র ও সরকার প্রধানরাও ভার্চুয়াল মাধ্যমে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন। Some of the hard-earned progress recorded over the last decade, all of us, with no exception, have been affected. From the standpoint of economic development too, that our youth involvement in agriculture has been on the increase. We must push back against vaccine nationalism and undue export restrictions. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন ভার্চুয়াল ব্রিফিংয়ে D8 সম্মেলনের প্রথম দিনের সার্বিক চিত্র তুলে ধরেন। একটি হলো ইউথ সামিট। এই ইউথ সামিট তারা খুব পছন্দ করেছে, কারণ এই D8 কান্ট্রিগুলোতে আপনার এই ইউথের সংখ্যা অনেক। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। একটি পক্ষ দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র করছে, এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, এসব ধ্বংসযজ্ঞে যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরের সালথা উপজেলা পরিদর্শন শেষে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় দলের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও SM কামাল উপস্থিত ছিলেন। যারা এই ধরনের রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করেছেন, এই অপরাধ করেছেন, প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে এদেরকে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।